আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিজান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। হারিকেনের জ্বলন্ত অগ্নিশিখা কাঁপছে। এমনি এমনি নয়, মৃদু বাতাস বইছে, যার ফলে অগ্নিশিখা তুলে চলছে। শায়েরের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি। এখন তো শায়ের আবার ওকে অপমান করবে বৈঠকে আসার জন্য। যার জন্য এত রাতে এলো, তাতেও কাজ হলো না। সেই শায়েরের মুখোমুখি হয়েই গেল। রাগে পড়ি তাই ফিরেও তাকালো না। সে চুপচাপ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। দাঁড়ান। পা দুটো আপনা আপনি থেমে যায় পরীর। ঘুমটাটা আরো বড় করে টেনে ঘুরে দাঁড়ালো। শায়ের পরীর দিকে এগিয়ে এসে বলে, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? হাসলো শায়ের, তবে শব্দ হলো না। জানতে চেয়েছি, কৈফিয়ত চাইনি। আপনার ইচ্ছা না হলে বলবেন না, তবে রাতের বেলা বৈঠকে আসবেন না। এখানে নতুন দুই পুরুষের আগমন ঘটেছে। তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো। আমার সুরক্ষা আমি নিজে করতে জানি। পুরুষের শক্তির সামনে নারীর শক্তি যে নগণ্য। ছোটকন্যা। ছোটকন্যা নামটি শুনে পরি অবাক চোখে তাকায় শায়ের দিকে। এটা কেমন নাম? শায়েরের কমপক্ষে 7-8 বছরের বড় পরীর থেকে। সেক্ষেত্রে সে পরীকে নাম ধরেই ডাকতে পারে, কিন্তু তা শায়ের কখনোই করে না। আপাতত এসব না ভেবে পরি শায়েরের কথার জবাব দিল। পরীক্ষা করতে চান তো পারেন। এই লাঠিয়াল পরীর সাথে পারেন কি না? আমি মেয়েদের সাথে লড়াই করি না। মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। থমকালো পরি। হারিকেনের আলোয় ভালো করে তাকালো শায়েরের পানে। ছেলেটার চোখে সুরমা সবসময়ই থাকে। এতে ভীষণ মায়াবী লাগে শায়েরকে। মুখ দিয়ে যেমন সুন্দর কথা বের হয়, তেমনি চোখ দিয়েও মায়া ছড়ায়। পরি কেমন যেন ঘোরের মধ্যে পড়ে গেল। মাথা ঘুরে উঠল তার। আর কিছুক্ষণ থাকলে হয়তো সে জ্ঞান হারাবে। তবুও পরি শায়েরের এই কথাটার জবাব দিল। ভালো ভালো কথা জানেন আপনি, তা বিয়ে করে নিলেই পারেন। দিনরাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। ওষ্ঠাধারে সূক্ষ্ম হাসির রেশ দেখা গেল শায়েরের। সে শান্ত গলায় বলল, বউ তো আছেই, শুধু 3 কবুল পরে ঘরে তোলার বাকি। কিন্তু এই গরিবের যে ঘর নেই, আছে মন। আর মন দেখে তো আর কেউ আমার কাছে আসবে না। রাগ থাকলেও শায়েরের কথাগুলো মুগ্ধ করছে পরীকে। ওর কথাতে শুধু মায়া নয়, ভালোবাসাও জড়ানো, যা শুধু পরি নয়, যে বা যারা শুনেছে তারাই মুগ্ধ হয়েছে শায়েরের প্রতি। পরি এবার কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে রইল। আপনি নূপুর খুঁজতে এসেছেন, তাই না? কিন্তু আপনি তো এখানে আসেন না, তাহলে নূপুর পড়বে কেন? একটু ভেবে শায়ের আবার বলে উঠল, হবু বরের সাথে দেখা করতে এসেছেন নাকি? নওশাদের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল পরীর। রাগে গজগজ করে বলল, বাজে কথা বলবেন না। আর ওটা কোথায় ঘুমিয়েছে? এখনই ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। বরকে মারলে আপনি যে বিধবা হবেন বিয়ের আগেই। তাছাড়া এখনই গোবরে ফেলে যে অবস্থা করেছেন, বেচারা খুব তাড়াতাড়ি মরবে বোধ হয়। শায়ের জানলো কিভাবে এসব পরীর পরিকল্পনা। একটু ভয়ও পেল পরি। শায়ের যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে? মালা তো পরীকে খুব মারবে। পরি নিজের ভয় লুকিয়ে বলে, ভুলে যাবেন না, সামান্য এক কর্মচারী আপনি। জমিদার কন্যার দিকে আঙুল তোলার সাহস হলো কিভাবে আপনার? শায়ের মাথা ঝুঁকে বলল, ক্ষমা করবেন ছোট কন্যা, আমার বড় ভুল হয়ে গেছে। কথাটা বলে পকেট থেকে একটা মলমের কৌটা বের করে এগিয়ে দিল সে। সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার। সেদিন রাতে পরীর হোঁচট খাওয়াও চোখ এড়ায়নি। পরীর পা যে অনেকখানি সরে গেছে সেদিকে পরীর খেয়াল নেই। পায়ে ব্যথা অনুভব করলেও পরী তাতে পাত্তা দেয় না। তবে শায়েরের তা ঠিকই দেখেছে। তার কাছে মলমের কৌটা ছিল, তাই সে সেটা পরীকে দিল। আপনার গায়ে আঘাত পেয়েছেন, এটা লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। পায়ের জ্বালা তো মেটানো যাবে, কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে? শায়ের যে ওকে অপমান করেছে তা আবারও মনে পড়ে গেল। ওর কারণেই তো সে ব্যথা পেয়েছে। ব্যথা দিয়ে আবার মলম দেওয়া হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পরী চেপে ধরে শায়েরের হাত। এতে চমকে যায় শায়ের। হাতটা টেনে হারিকেনের কাচের গায়ের সাথে চেপে ধরে হাতের তালু। প্রচণ্ড গরম সে কাচ, আগুনের আঁচে যেন দ্বিতীয় অগ্নিশিখা। হাত পুড়ে যাচ্ছে শায়েরের, তবুও সে কিছু বলছে না। চোখ দুটো বন্ধ করে রেখেছে। পরি ছেড়ে দিল শায়েরের হাত। তারপর দাঁতে দাঁত চেপে বলল, মলমটা এখন আপনার কাজে লাগবে। দ্রুত পদে পরি এগিয়ে গেল অন্দরের দরজার দিকে, কিন্তু শায়েরের বলা বাক্যে সে থেমে গেল আবার। শায়ের বলছে, সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোট কন্যা। পরি পেছন ফিরে না তাকিয়েই জবাব দিল, এটা মধুরতম ছোঁয়া নয়, শাস্তির ছোঁয়া। দরজা খুলে পরি চলে গেলেই শায়ের নিজের পোড়া হাতের দিকে তাকালো। ইতিমধ্যে কালচে হয়ে গেছে সেই হাতটা।
এই হাতে এখন ওর কাজ করা মুশকিল হবে। এই মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী। রাগ নাগের ডগায় সবসময় থাকে। জমিদারকে না জানি কত কিছু পোয়াতে হয়। মাঝে মাঝে আফতাবের প্রতি মায়া হয় শাহেরের। এমন জল্লাদ মেয়ে সে আর দুটো দেখেনি। নওশাদের কপালে সে আর কি আছে তা ভেবেই সে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতের তালুতে অপর হাত বুলাতে বুলাতে নিজের ঘরে চলে গেল। আজ ঘুম থেকে উঠে সাবধানের সহিত পা ফেলে নওশাদ চারদিকে সতর্কতার সাথে চক্ষু বিচরণ করলো। না, কোথাও গোবর নেই। খুশি মনে সে কলপারে চলে গেল। তবে অসাবধানতার বশে পা পিছলে পড়ে গেল। ফলে বাম পা মুচকে গেছে। ব্যথায় নীল হয়ে গেল ফর্সা চেহারা তার। ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। নওশাদের পা মুচকে গেছে শুনে অন্দরের সবাই এলো দেখতে। পরি আর আবিরজান এলো না। পরির তো নিষেধাজ্ঞা আছে, আর আবিরজানের শরীর ভালো না। কোথায় হবু জামাইয়ের সাথে জমিয়ে গল্প করবে, তাই তার মনটা ভীষণ খারাপ। এই শরীর নিয়ে সে পারে না বেশি হাঁটাচলা করতে। আর তার ঘরটাও দোতলায়, সিঁড়ি বেয়ে ওঠানামা কষ্টকর, তাই তিনি আসতে পারলেন না। নওশাদ ব্যথায় কাতরাচ্ছে। কবির চিন্তিত হয়ে বসে আছে। কবির, তুমি বরং ওকে শহরের কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই। আখিরের কথায় কবিরও সায় দিল, কারণ অবস্থা সুবিধা ঠেকছে না কবিরের কাছে। নওশাদ প্রথমে অমত পোষণ করলেও পরে রাজি হয়। কবির নওশাদকে নিয়ে বের হয়ে গেল। রূপালী আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকায় তুলে দিল। মালা আগে আগে চলে গেলেও পেটের ভারে আস্তে আস্তে হাঁটছিল রূপালী। আচানক আখিরের সামনে পড়ল সে। আখির রূপালীকে ভালো করে দেখে বলে, আসার পর তো একবার দেখা করলি না, তা কি খবর তোর? ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালী। এই মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে। শুধুই রূপালী নয়, সোনালি, মালা আর সবচেয়ে বেশি ঘৃণা করে পরি। রূপালী অন্যদিকে তাকিয়েই বলে, আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছে ছিল না। কদিন পর বাচ্চার মা হবি, আর এখনো এত তেজ কোথা থেকে আসে তোর? সম্পর্কে আমি তোর কাকা হই, ভুলে গেছিস? আমি ভুলিনি কিছুই, কিন্তু আপনি ভুলে গেছিলেন আপনি আমাদের কাকা। তাই তো নিজের হিংস্র থাবা মেরেছিলেন সুযোগ বুঝে। সোনালি নরম ছিল আর আমিও কিছুটা দুর্বল ছিলাম, কিন্তু পরি ছিল না। তাই তো পরির হাতে আপনার পতন ঘটেছিল। আপনার অবস্থা দেখে আমার হাসি পায়। এখন শুধু আপনার ওই নোংরা চোখ দুটো উপড়ে ফেলা বাকি। তোর সাহস তো কম না আমাকে শাসাস, ভয় দেখাস আমাকে। সেদিনের পুচকে মেয়ে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর বাপ ও কিছু বলবে না। পরীর কলিজায় হাত দেবেন এত বড় কলিজা আপনার? ওই কলিজায় তলোয়ার চালাতে পরীর হাত কাঁপবে না। সাবধান, আপনাকে কিন্তু পরী ছেড়ে দেবে না। রূপালী আর কথা বাড়ালো না, ধীরে পায়ে চলে গেল। আখির ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল রূপালীর দিকে। এই মুহূর্তে তার খুন করতে ইচ্ছা হচ্ছে না, তাই নিজের অদম্য ইচ্ছাকে মনের ভেতর কবর দিল। অন্দরে পা ফেলতেই ঘৃণায় দুঃখে চোখের পানি ফেলে রূপালী। নিজের আপন কাকা যে ওদের ওপর লালসার হাত বাড়াবে, তা রূপালী ঘুণাক্ষরেও টের পায়নি। সময়টা ছিল রূপালীর বালিকা বয়সের। আফতাব তখন সবে জেসমিনকে বিয়ে করেছে। বাবার প্রতি তখনও খুব জন্মায়নি রূপালীর। সে তখনও ওসব বোঝে না। আখিরকে রূপালী খুব ভালো জানে। কাকা কাকা বলে গলা জড়িয়ে ধরতো দেখা হলেই। সেই সুযোগটাই কাজে লাগালো আখির। হিংস্র থাবা দিল ছোট্ট কমল ফুলের উপর। কাকার আচরণ রূপালীকে অবাক করে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেদিন সোনালীর কাছে সব বলেছিল। ছোট্ট রূপালীর মুখে আখিরের লালসার কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালী। তার নিজের সাথেও একই ঘটনা ঘটেছে। তারপর থেকে আখিরের ধারে কাছে ঘেঁষত না সে। আর এখন রূপালীর দিকে হাত বাড়িয়েছে শয়তানটা। সোনালী সেদিন অনেকক্ষণ আরশিতে নিজের প্রতিবিম্ব দেখেছিল। কি আছে এই সৌন্দর্যে, যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না? নিজের সুন্দর চেহারাকে একটা অভিশাপ মনে করে সে। তার সৌন্দর্যই পুরুষদের আকর্ষণ করে, তাকে কেউ ভালোবাসে না। কিন্তু কালোকেও তো কেউ পছন্দ করে না। তাহলে কি কালো অভিশাপ? সোনালীর মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াই অপরাধ, কিন্তু আল্লাহ তো নারীদের স্থান সর্বোচ্চ করেছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত রেখেছে। তাহলে তো নারীর মূল্য অনেক, কারণ প্রতিটা নারী একদিন মা হবে। তবে দুনিয়ার পুরুষ কেন মেয়েদের লালসার শিকার বানায়? অনেক কেঁদেছিল সোনালী, বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয়। দরকার নেই এই সৌন্দর্যের। কিন্তু যেদিন আখির পরীর দিকে নিজের থাবা দিল, সেদিনই ওর কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর কয়েক বছর পার হয়ে যায়। পরী সবে ছয় শেষ করে সাথে পা দিয়েছে। সোনালী আর রূপালী সবসময় পরীকে আখিরের থেকে দূরে রাখতো। ওরা চাইতো পরী যেন
পরি যেন এই ঘটনার সম্মুখীন না হয়, কিন্তু ভাগ্যবশত সেই একই ঘটনা পুনরাবৃত্তি করে আখির। পরি দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চলে বসে। পরীর সুন্দর কমল দেহে লালসার হাত বিচরণ করতেই বড় ভালো লাগলো আখিরের, কিন্তু পরি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছোট্ট পরি বুঝে গেল আখিরের উদ্দেশ্য, তবুও সে চুপ করে রইল। পরীর হাত টেনে আখির নিষিদ্ধ স্থানে রাখতেই পরি মুখ খিচে ফেলে, রাগটা মাথায় চড়ে বসে। আখির দেখতে পায় না পরীর লাল আভা ছড়ানো মুখখানা। হাতে চাপ প্রয়োগ করে পরি এক এক ধ্যানে সামনের দিকে তাকিয়েই হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে। আখির ঘাবড়ে যায় পরীর কাজে, ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে, কিন্তু তার শক্তি যে হারিয়েছে। পরি এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শক্তি শরীরের ভর ছেড়ে দিল। এখন তার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে, কিন্তু পরি তাকে ছাড়ছে না। সে পরীকে কিছু বলতেও পারছে না। প্রথম দিকে সে পরীকে চড় থাপ্পড় মেরেছে, ধারালো নখ দাবিয়েও দিয়েছে, কিন্তু লাভ হয়নি। এই মুহূর্তে পরি হিংস্র হয়ে গেছে, তাকে থামানো কষ্টকর। ওদিকে মুখ দিয়ে ভূত বের হচ্ছে আখিরের। ঠিক তখনই ছুটে এলো পরীর দুবন, টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে। আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো, কিন্তু পরি থেমে রইল না। ছুটে গেল রন্ধনশালায়, বটি নিয়ে আবার দৌড়ে এলো। মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে দেখে মালাও ছুটে গেল। সোনালি পরীকে টেনে ধরে আর রূপালী বটি কেড়ে নিল। পরীকে এখন না থামালে খুনছে করেই দেবে। পরীর চিৎকারে জুম্মানকে কুলে নিয়ে ছুটে এলো জেসমিন। উপস্থিত ঘটনা দেখে সেও ঘাবড়ে গেছে। কি হয়েছে জানতে চাইছে। পরি গলা ছেড়ে বলে, আমাকে ছেড়ে দাও আপা, জানোয়ারের বাচ্চাকে আমি আজ খুন করেই ছাড়বো। ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি পরি শান্ত হব না। মালা পরীকে টেনে দুটো থাপ্পড় লাগালো, তারপর পরীকে নিয়ে ওর ঘরে আটকে রাখলো। জেসমিন খবর পাঠায় আফতাবের কাছে। আখিরের অবস্থা ভালো না, তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেদিন সোনালীর রূপালী প্রথম মায়ের কাছে সব খুলে বলে। এর আগে আখিরের হুমকির সম্মুখীনে পড়ে কাউকে তারা কিছু বলেনি, কিন্তু আজ বলে দিচ্ছে। দুই মেয়েকে বুকে চেপে ধরে মালা, অশ্রু জলে ভাসায় বুক। সৌন্দর্য যে মালাকেও এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছিল, মা মেয়ের যেন এক লালসার প্রাণী, সে যে সবাই থাবা মারে। তবে সেদিনের পর নিজের পুরুষত্ব হারায় আখির। ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেলেও নিজের পুরুষত্ব ফিরে পায় না, যার কারণে আখির আজও পরীর উপর খেপা। আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আগুন এখনো আছে। প্রাণ চায় সে আখিরের, কিন্তু ওই ঘটনার পর থেকে মালা পরীকে নিয়ে আরো সচেতন হয়। মালা বুঝে যায় পরী আখিরের থেকে প্রতিশোধ তুলবেই। প্রয়োজনে আফতাবের উপর আক্রমণ করতেও পিছপা হবে না। বাপ মেয়ের লড়াই থামাতে পরীকে ঘরবন্দি করে রাখে সে, কিন্তু সোনালী চলে যাওয়ার পর আফতাব নিজেই সবাইকে অন্দরে বন্দি করে দেয়। কিন্তু এত বছর পরও প্রতিশোধের আগুন একটুও কমেনি পরীর। আখিরও পরীর প্রতি জন্মানো ক্ষোভ যত্ন করে পুষছে। কখন যে চাচাবাতি যে যুদ্ধ শুরু হয় তা এখন কেউই বুঝতে পারবে না, কারণ দুজনেই ঠান্ডা মাথার খিলাড়ি। দুপুরে খেতে বসে সায়ের পড়ল বিপদে। ডান হাতটাই পুড়িয়ে দিয়েছে পরী, এখন সে খাবে কিভাবে? সকালে দুটো রুটি খেয়েছিল বিদায় তেমন সমস্যা হয়নি, কিন্তু এখন তো ভাত মেখে খেতে হবে। সায়ের পারল না খেতে। মালা সায়েরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো সায়ের, খাও না কেন? ইতস্ত করে সায়ের প্লেটে হাত রাখতেই মালার চোখ পড়ল ওর হাতে। মৃদু চিৎকার দিয়ে মালা বলে উঠল, ও মা, হাতের এই অবস্থা হইল কেমনে? এখন খাবা কেমনে? সায়ের মাথা নিচু করে বলে, হারিকেনের সাথে লেগে পুড়ে গেছে, একটু দেখা কাম করবা তো? আহারে, কতখানি পুড়ে গেছে। আহো, আমি খাওয়াইয়া দেই। না বড় মা, আমি পারবো। কথা কইও না, তুমি তো আমার ছেলের মতোই। আমার সোনালিও তো তোমার বয়সী আসছিল, আমি খাওয়াইয়া দিতেছি। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই সায়েরের, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারেনি যে মা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে গল্প বলবে, সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকে কেউ ঢেউ খেলেনি। কারণ তাকে জন্ম দিয়েই সে পরলোক গমন করেছেন। তাই তো সায়েরের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন সায়েরের মুখে, আর সায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে সায়েরকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরী আপা, বড় মায়ে সায়ের বাইরে খাওয়াইয়া দিছে আইস। ভাইয়ের হাত নাকি পুইরা গেছে, আমি নিজের চোখে দেখাইলাম।
কি বলিস? আচ্ছা, আমাকে কিছু বলেছে সে? কি কইব? হাত পড়ছে কিভাবে? কইল তো, হারিকেনে পড়ছে। পরি স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভয় পেয়ে গিয়েছে সে। যদি সায়ের ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়ে দিত। কিন্তু মালা সায়েরকে খাইয়ে দিয়েছে শুনে মুখ বাঁকিয়ে সে বলে, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করবে কন আপা? একে তো হাত পুড়ে গেছে, তার উপর জ্বর উঠছে। নিজের বাড়িও যাইতে পারবো না। মানাই তো। কে সেবা করবো? ভাইটা অনেক ভালো আপা। মন ক্ষুণ্ণ হলো পরীর কথাটা শুনে, তবে অতটা খারাপ লাগলো না, কারণ মাহারা সায়েরের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মাহারা সন্তানের কষ্ট সেই বুঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচে থেকে অতি আদরের বড় হয়েছে পরী, তাই সে সায়েরের কষ্ট বুঝবে কি? কবির নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচকায়নি, বাজেভাবে ভেঙে গেছে। তাই কবির নূরনগরে না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধও দিয়েছে। একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর সবচেয়ে বেশি খুশি হলো পরী। যাক, আপদ বিদায় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ পড়বে। মোনাজাতে পড়ি আল্লাহকে বলেছিল, আল্লাহ, ওই নসাদকে তুমি আমার কপাল থেকে উঠাইয়া নাও, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরীর দোয়া কবুল করেছে। তাই পড়িও নফল নামাজ পড়বে। খুশি মনে পড়ি নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস। বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো 33 দিন প্রলয়কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এই বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নূরনগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের ঘরবাড়ি ঠিক করে কোনো মতে জীবনযাপন করছে, তবে অভাব তাদের ফুরাচ্ছে না। তাই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি জমিয়েছে। সম্পান মাঝিও শহরে গেছে। পদ্মা তো তার সব জল নিয়ে গেছে। এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সম্পান ভেবেছে ফেরার সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালকের মৃত্যুতে তার হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজের পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসতেই পথে বিন্দুর দেখা। সম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লাইগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ জোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হয়েছে গো। ব্যাগের মধ্যে আরও একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুর কৌটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পানের দিকে। শ্যামাকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই পুরুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতেছি তরে এই সিঁদুর পরানের। খুব তাড়াতাড়ি সেদিন আইব। হরে বিন্দু, আমি আর বেশি দেরি করবো না বিন্দু। এইবার শহরে গেলে বিয়ার সব কিছু কিনে আনমু। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরাই লজ্জা পায়, তেমনি বিন্দুও পেল। মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট্ট একটি সুখী পরিবারের ছবি। সেখানে একটি ছোট গ্রাম আর ছোট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে রাস্তার পাশের ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পান রাস্তার পথ ধরল। 2 কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পেছন ফিরে গলা ছেড়ে ডাকলো সম্পানকে, বিন্দুর মাঝে কি এমন দেখলা যে তোমার বিন্দুরেই লাগবো? সম্পান হেসে বলল, বিন্দুরে দেখার পর তো আর কাউরেই দেখি নাই। দুনিয়ার সবচেয়েতে সুন্দর মায়ারাও যদি আমার সামনে আসে, তাগো মাঝে আমি এই বিন্দুরেই খুঁজবো। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দু এ লজ্জা কোথায় লুকাবে? লাল শাড়িটি দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারলো কই? ধান ক্ষেতের প্রতিটা শীষ দেখে নিল। সাক্ষী রইল আকাশ, হাওয়ার, গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সম্পান দূর থেকেই বিন্দুর দৌড়ানো দেখছে। কিছু দূরে গিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল বিন্দু। উঠে আবার দৌড় লাগালো। সেই দৌড় গিয়ে থামলো জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে। আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা। 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠকেও 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি। যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে গাড়ি ভিড়েছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলেও 1খানা গরুর গাড়ি। গাড়িতে মালপত্র উঠাচ্ছে 2 জন। কেমন একটা সাজ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দুর পা বাড়ায় বৈঠকে।
ঢোকার বিশাল দরজায় লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখলো বিন্দু। কুসুম ব্যতীত আরও 3জন কাজের মেয়ে রাখা হয়েছে, তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দু। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সখীর কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে, নতুন পোশাকে তৈরি করছে নিজেকে পরী। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকেই বলল, পরী কই যাবি তুই? জেডি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরিয়ে প্রাণখোলা হাসি হাসে পরী। দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরী, স্যার আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইব তো। পরী বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরে ময়লা তো কি হয়েছে, তোর মনটা তো পরিষ্কার। না, তুই কোথাও যাবি তাই কইলাম। তা যাবি কই? রূপা আপার শ্বশুর বাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে বলেছে তাই যাচ্ছি। যেটি তোরে নিব? না নিয়ে যাবে কই? আপার শ্বশুর যেভাবে বলে গেছে, না নিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ও পরী, তোর কাছে এখন জিনিস রাখতে দিমু, রাখবি? কথা শেষ করেই সিঁদুর কৌটাটা বাড়িয়ে দিল পরীর দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়িটির দিকে এতক্ষণে চোখ পড়ল পরীর। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কে দিল এই শাড়ি? বিন্দু সম্পানের দেওয়া শাড়ি আর সিঁদুর কৌটার কথা খুলে বলল। পরী সযত্নে সিঁদুর কৌটোটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই, তাই তার সখীকে বাই দিল। কালো বোরখাটা গায়ে জড়িয়ে নেকাব বেঁধে নিল। তারপর নিচতলায় গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবিরজান যেতে পারবে না, তার সে ক্ষমতা নেই। 2জন কাজের মেয়েকে রেখে গেল আবিরজানের কাছে। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরীর জন্য, কেননা গরুর গাড়ি চড়তে পরীর খুব পছন্দ করে। তাই তো এ ব্যবস্থা করা হয়েছে। মালা, জেসমিন ওকে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে। সাহের সহ আরও 2জন উঠছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্যই ওদের সাথে দিয়েছে মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে, সাথে গ্রামের দৃশ্য। নেকাপের নিচে হাস্যোজ্জ্বল চোখে সব দেখছে পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতিটি নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতেই ঘটল অঘটন। পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলাকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগেই সুখান পাগলা তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানীর ফুল ছিঁড়বি? ওই সেমরি, তোর চুল আমি সব ছিঁড়া ফালামু। ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের। পরীর আদেশে সে ভুলেই গিয়েছে যে এখানে সুখান আছে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরী আপা, আমারে বাঁচান। চমকে গাড়ির ভেতর থেকে উকি মারে পরী। শেফালি, জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানীর ফুল ছিঁড়বো না, স্যার আমারে। তরে সারলে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো, আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলরে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে গিয়ে কুসুমকে সারিয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতেই পরি বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গুজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁদছে কুসুম। পরীর মন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করে বসে, আপা রানী কেডা? ওই পাগলটা রানী কইল কারে? জবাবটা পরী দিতে পারল না, সে জানে না। তবে শেফালি বলল, সুখান পাগলার বউ রানী। আগে ও ভালাই আসছিল, কিন্তু বউ মরার পর পাগল হয়ে গেছে। গ্রামের সবাই এই কয়। পরী অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগল করেও দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরী আর কথা বলল না, সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে গেল। পরীদের আগেই বাকিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুর বাড়ি। পরীরা পৌঁছাতে কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশে না দেখে মাথা নিচু করে পরী চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল, এখানে নওশাদও এসেছে। সে লাঠিতে বর দিয়ে হাঁটাচলা করছে, তার পা এখনও ঠিক হয়নি। পরী ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরীর বিয়েটা ভাঙতে চলেছে? 2 বিঘা জমির উপর কবিরদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4x4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে না আসতে পারে। আম আর কাঁঠাল গাছে ভরা বাড়িতে। 2-1টা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার হয় কবিরের। তাছাড়া পরীদের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠাই। এছাড়া কবির সহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে
নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই ঘরে তুলেছে রূপালীর শ্বশুর। রূপালী এবারের সেজ বউ। রূপালীর বিয়ের 6 মাস পর ওর দেওরের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর তারা হতে পারে না। অথচ খুব সাদামাটাভাবেই রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সবসময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বুঝার ভান করে থাকে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু আজ তারা 3 জনই ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন ধরে তারা শুধু পরীর সুনামই শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালী বিয়ের পর এই প্রথম পরী পরী এই বাড়িতে পা রাখলো, তাই ওনারা 3 জন ছুটে এলো পরীকে দেখতে। পরী সবেমাত্র পালঙ্কের উপর বসেছে, মেকআপ এখনো খুলেনি, তার মধ্যেই ওরা এসে হাজির। এসেই রূপালীর বড় যা কাকলি বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা জেসমিন জলচকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম গুমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে, শেফালি পরীকে বাতাস করছে। কাকলির কথা শুনেই সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরীর ভাবান্তর না করে দেখে কাকলি আবার বলল, কই নেকাব সরাও দেখি তোমার চাঁদ বদনখানি। বলেই খিলখিল করে হেসে উঠল 3 জন। পরী রূপালীকে জিজ্ঞেস করে, আপা এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালীকে উত্তর দিতে না দিয়ে ওর মেজজা পাখি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে, তা পরী ঠিকই ধরতে পারল। মেকআপ খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিল। রূপালীর মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। 3 যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি অনেক সুন্দর পরী, রূপালীর থেকেও বেশি সুন্দর। কাজল বর্ণ আখি যুগল যখন পলক ফেলে তখন কি সুন্দরই না লাগে। বদনে ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি, তাই সবার সাথে কুশলাদি করে চলে গেলেন। বোরকা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলারা সে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছেন। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব। মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে 2 কথা শুনিয়ে বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরীর। শেফালির হাত পাখার বাতাসও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুরবাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে, সেখান থেকে এই বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে সে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে গিয়ে বসে। মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে, আর পরী চুপচাপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনোই ঠিক হবে না। হাঁটতে পারবে কিন্তু লাঠির সাহায্য নিয়ে, তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবেন না। কথা শুনে শামসুদ্দিন বলে, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ কইরেন না। আমি কথা দেইনি, কথা দিয়েছে আমার ছোট ভাই। আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব তা আমিই বুঝবো। আপনার ছেলের এখন অচল হয়ে গেছে, আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা নেই তার। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী। আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙলো। আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। আপনার ছেলেই নিজেকে সামলাতে পারেনি, তবুও সমস্যা নেই। আপনার ছেলের সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, তবুও আমার মেয়ে আমি বিয়ে দেব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবে না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিল শামসুদ্দিন। 2-1 কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগেই শায়ের আফতাবকে সরিয়ে নিল, আলাদা করে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়, তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে। আর এই গ্রামে কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না, তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো, ভাবতে লাগলো, সত্যিই তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি?
এখানের কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না, কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুই পক্ষ ওর আত্মীয়। কার হয়ে সাফাই গাইবে সে? কবিরের উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া ওরা যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়। আখির আখির চলে এসেছে, সব শুনেছে সে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক। আমি বলি কি বিয়েটা দিয়ে দেন, আমার মেয়েকে আমার ইচ্ছেতে বিয়ে দেব, তোর কিছু বলতে হবে না, তোর জন্যই তো সব হয়েছে। আগ বাড়িয়ে কথা দিলি কেন তুই? আখির চুপ করে গেল। আফতাবের মাথা এখন গরম আছে। কুটুম বাড়িতে এসে যা করছে এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। খাওয়া শেষ হতেই আফতাব জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল সায়ের সাথে দুজন দেহরক্ষী। আর পরি, জুম্মান, শেফালি, কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার সায়েরও ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ি চালকের পাশে গিয়ে বসে সে। সায়ের ঠিকই সন্দেহ করেছিল। গ্রামের শেষ মাথায় আসতেই 7-8 জন লোক লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারা ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতেই ওদের একজন পেছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরি আর সায়ের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা। আমার আসার পথে এক দৌড়ানি খেয়েছে, এখন যাওয়ার পথে আরেক দৌড়ানি। শেফালি জুম্মানকে জাপটে ধরে আছে, ভয়ে ওরাও সিটিয়ে আছে। সায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিরা সবাই চলে যাও। পরি শান্ত গলায় জিজ্ঞেস করে, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। অতঃপর পরি সায়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে? এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দিবে এরা। বিয়ে করতে চাইলে চলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি, বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মান ওদের ঝগড়া দেখছে। বিপদের মুখে পড়েও যে কেউ ঝগড়া করতে পারে তা এই প্রথম দেখলো ওরা। পরীর পাল্টা জবাব দেওয়ার আগেই জুম্মান বলল, আপা আমার ডর করতেছে, আর তুমি ঝগড়া করতেছো, এখন কি হইব? পরীর হুঁশ ফিরল। সত্যি তো ওদের এখন বিপদ। আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর না হয় ঝগড়া করা যাবে। এর মধ্যে একজন বলল, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালোই চলুন। সায়ের শান্ত শান্ত থেকেই বলল, আচ্ছা নিয়ে যান আপনারা। পরি নেকাপের আড়ালে ঢাকা চোখ দুটো বড় বড় করে তাকালো সায়ের দিকে, বলল, কি বলছেন আপনি এসব? সায়ের গরুর গাড়ি থেকে দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরীর হাতে দিয়ে বলল, আপনি তো একদিন নিজেকে আমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়াল। হাসলো পরি, তবে সে হাসির মাধুর্য কালো নেকাপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রইল। পরি দু পা এগিয়ে যেতেই জুম্মান চিৎকার করে বলে, আপা যাইও না। তুই চুপ থাক জুম্মান, আমাকে দেখতে দে। পরি এগিয়ে যেতেই একজন দ্রুত ওর সামনে এসে বলে, আপনার গায়ে হাত ওঠার হুকুম আমাদের কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথা না শুনে পরি তাকে আক্রমণ করে বসে, লাঠি দিয়ে আঘাত করে লোকটার মাথায়। ওরা কেউ আশা করেনি পরি এমনটা করে বসবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতেই 3জন লাঠি নিয়ে দৌড়ে এলো। পরি ওদের উপরও আক্রমণ করে। উপায়ন্তর না দেখে তারাও লাঠি চালালো পরির উপর। দক্ষ পরি প্রতিহত করতে লাগলো শত্রুর আক্রমণ, লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। কিন্তু এতজনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব। তাই একটা লাঠির আঘাতে এসে পড়ে পরির বাহুতে, সিটকে দূরে পড়ে যায় পরি। আরেকজন এসে লাঠি চালালো পরির গায়ে। পরি চোখ বন্ধ করে নিল, কিন্তু আঘাত অনুভব করতে না পেরে চোখ মেলে তাকালো। সায়ের তার লাঠি দ্বারা শত্রুর লাঠি আটকে দিয়েছে। সে পরিকে উদ্দেশ্য করে বলল, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরি উঠে দাঁড়ালো আবার। ওরা দুজন মিলে সবকটাকে কুপোকাত করে দিল, কিন্তু সমস্যা আবার হলো। ওরা দূর থেকে দেখতে পেল এবার পুরো বাহিনী আক্রমণ করতে চলেছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। সায়ের সবাইকে বলল, বাঁচতে চাইলে দৌড়ান সবাই, আমার সাথে আসুন। সাথে সাথেই সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেলে নূরনগরে পৌঁছাতে সময় লাগবে, তাই ধান ক্ষেতের আইল বরাবর ওরা নেমে পড়ে। পেছনে তাকানোর সময় নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু 2টা ফালাই আইছি, অহন আমার কি হইব? শেফালি বলল, নিজে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুম্মান হাঁপাতে হাঁপাতে বলে, বাইচা ফিরলে আব্বাই গরু কিনা দিব তোমারে, অহন পালাও। শত্রুরাও ওদের পিছন পিছন দৌড়াচ্ছেন, কিন্তু পরীরা তাদের থেকে অনেক এগিয়ে, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর কুসুম বলে উঠল, পরি আপা আর
পরি আপা আর পারি না, আমার কষ্ট হইতাছে। মনে হয় তোরে মনে কর তোরে সুখান পাগলা ধাওয়া করছে, এখন দৌড়া। পরীর কথায় কুসুমের শক্তি যেন বেড়ে গেল। পরনের কাপড় একটু তুলে ধরে দিল দৌড়। সায়েরকে পিছনে ফেলে সে এগিয়ে গেল। এই বিপদের মধ্যেও এই বিপদের মধ্যে থেকেও সবাই হেসে উঠল। সবাই আরো কিছুক্ষণ দৌড়ে পরবর্তী একটা গ্রামে ঢুকলো, কিন্তু ওদের পা আর চলছেই না, কোনো রকমে এগিয়ে চলছে। তবে এই গ্রাম পেরুলেই নূরনগর, তবুও ওদের পা চলছে না। মনে হচ্ছে শত্রুর হাতে এবার ধরা দিতেই হবে। কিন্তু তখনই আফতাবের লোকেরা এসে হাজির। লাঠিসোঁটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়লো। সায়ের যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এবার সবাই দৌড় থামিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। নূরনগরের গণ্ডি পেরোতেই পরি রাস্তার ধারে বসে পড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরি দেখা দেখি বাকি সবাই বসে পড়ল। অনেক দৌড়েছে আজ, আর হাঁটার শক্তি নেই ওর। বন্যা যেতে না যেতেই শুরু হয়ে গেছে মারামারি। এসব ভালো লাগে না পরির। এর আগেও সে শুনেছে আফতাবকে কেউ মারার চেষ্টা করছে, কিন্তু তাতেও মাথা কামায়নি। এখন নিজেই দেখতে পেল সব। তবে কে বা কারা ওদের উপর আক্রমণ করলো সেটাই বুঝতে পারছে না পরি। আক্রমণ করার কারণটা কি হতে পারে? পরি সায়েরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এবার তো বলুন, ওরা কেন আমাদের তাড়া তাড়া করলো? রক্তলাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরা সুধাকর। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে তার কমল আলো। সেই আলোতে ধানক্ষেতগুলো স্পষ্ট হয়ে ওঠে। হালকা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতির এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরি। গ্রামের এই দৃশ্য কখনোই সে দেখেনি, তাই দু চোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্নাবিলাস। এর আগেও সে দেখেছে, তবে তার নিজ কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছে করছে নেকাব খুলে মন ভরে শ্বাস দিতে, কিন্তু সায়ের সামনে আছে বিদায় পারছে না। রাস্তার ধার ঘেঁষে ঘাসের উপর বসে আছে 5 জন ব্যক্তি, তবে কারোর মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ সায়ের কথা বলছিল, নওশাদের বাবা আর আফতাবের কাহিনী পুনরাবৃত্তি করেছে। কথা শেষ করতেই পরীর রাগ হলো নিজের বাবার উপর। কথা দিয়ে আফতাব কোনো কালেই কথা রাখেনি, যদিও সে নওশাদকে পছন্দ করে না। তবুও ওর কিছুটা হলেও খারাপ লাগছে, কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল। মেকআপটা খুলতে খুব ইচ্ছে করছে। ঠান্ডা হাওয়া থেকে গ্রান নিতে চাচ্ছে সে, কিন্তু এই সায়ের গন্ডগোল পাকিয়ে দিল। পরি মুখ বিকৃত করে সায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওদিকে ঘুরুন তো, আমি মেকআপটা খুলবো। সায়ের কথা বলল না, চুপচাপ অন্যদিকে ফিরে ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর দিয়ে রাখলো। পরি একটু খুশি হলো। মেকআপ সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। আহা, চারিদিক থেকে কত রকমের ঘ্রাণ আসছে। এরকম অনুভূতির সাথে কখনোই মিলিত হয়নি পরি। উঠে দাঁড়িয়ে পরি ধান ক্ষেতের দিকে দৌড় দিল। আশেপাশের ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। জুম্মান চেঁচিয়ে পরীকে বলে, আপা আসো, বাড়ি যাই, বড় আম্মা চিন্তা করব। পাশে থেকে কুসুম বলে ওঠে, পাখি খাঁচা থেকে ছাড়া পাইছে তো, তাই উড়তাছে। পরি সাবধানে রাস্তার উপর উঠল, নেকাব পরে নিল। সায়ের আগের মতোই শুয়ে আছে। জুম্মান বলল, সুন্দর ভাই ওঠেন, বাড়ি যাই। চট করে উঠে বসে সায়ের। তারপর সবাই হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে। তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না। জমিদার বাড়ির প্রাঙ্গণে শখানেক মানুষের উপস্থিতি। তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে। তারা গভীর আলোচনা করছে। সায়েরকে আসতে দেখেই সবাই রাস্তা ছাড়লো। পরীরা পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আখিরের কর্কশ কণ্ঠস্বর শুনে থেমে গেল পরি। সে সায়েরকে ধমকে বলছে, এতক্ষণ কোথায় ছিল ওদের নিয়ে? যদি কোনো বিপদ হতো তাহলে কি করতে? একা সামাল দিতে পারতে? তবে এবার সায়ের জবাব দিল, বিপদ কি হয়নি আজকে? কার জন্য হয়েছে এই বিপদ? দেখছেন ভাই, কত বড় বেয়াদব এই ছেলে, মুখে মুখে তর্ক করছে। আমার এই ছেলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি? আমি চাইলে তোমাকে কাছ থেকে সারিয়ে দিতে জানো আমি চাইলে তোমাকে কাছ থেকে সারিয়ে দিতে জানো তুমি। আফতাবের আগেই পরি এগিয়ে এসে জবাব দিল, আপনার ভাইকে জবান সামনে কথা বলতে বলুন আব্বা। না জেনে ওনাকে কেন দোষ দিচ্ছেন? দোষ তো আপনাদের, কথা দিয়ে কথা রাখেননি আপনারা, যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরা সম্ভব হতো না। আফতাব কিছুই বলল না, শুধু কড়া চোখে তাকালো পরির দিকে। পরি তা গ্রাহ্য করলো না। পরি, তুই ঘরে যা, আমরা সব দেখছি। আখিরের কথা শুনতেই রাগ হয় পরির। ওর নামটা এই এই খারাপ লোকের মুখে শুনতে চায় না। এখানে অনেক মানুষ আছে বিদায় চাচাকে কথা শোনাতে সে পারল না। সায়েরের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল। পরি চলে যেতেই আখির আবার সায়েরকে কতগুলো কথা শোনালো। সায়ের এবার আর কিছু বলল না। শেষে আফতাবের ধমকে আখির থামে। শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা হবে। আজকে ভাগ্যক্রমে আজ ওরা বেঁচে গেছে, তাই ওদের আরো শক্তিশালী হবে। তাই
ওদের আরো শক্তিশালী হতে হবে। এ নিয়ে অনেক কথা বলে সবাই। পরবর্তী সভা কাল সকালে হবে, এখন রাত হয়ে গেছে। তবে সবার আগে সায়ের নিজের ঘরে চলে গেল। মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে। পাশে থাকা জলচকিতে লাথি মেরে নিজের রাগ নিবারণের চেষ্টা করলো, কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কি করে না সে? জমিদার বাড়ির জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত সে, তবুও আখির ওকে অপমান করে। এটা সব সময় করে, কিন্তু আফতাবকে কখনোই প্রতিবাদ করতে দেখেনি সায়ের। অথচ সায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্ত আফতাব নিতে পারে না। তাহলে এই বৈষম্যতা কেন? পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে, সুখ টান দিতে থাকে একের পর এক। সিগারেট খুব একটা খায় না সায়ের, যখন অতিরিক্ত রেগে যায় তখন খায়। সকালে পরীর ঘুম ভাঙে কোলাহলে। বিরক্ত হয়ে সে অন্দরের উঠানে আসলো। সোনালি আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। মালা জেসমিন ওখানেই ছিলেন। রূপালীর শাশুড়ি মালার হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে, আপনাদের কাছে আমি আমার মাইয়া দিয়া গেলাম, ওরে ভালো কইরা রাইখেন। ওইখানে থাকলেও বাঁচবো না, ওরা মাইরা ফেলাকবো ওরে। বলতে বলতে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শাশুড়িকে সে খুব ভালোবাসে, ঠিক নিজের মায়ের মতো। ওই বাড়িতে এই একটা মানুষ সে নিজের থেকে বেশি বিশ্বাস করে, নিঃস্বার্থভাবে এই মানুষটাকে বেশি ভালোবাসে। তাই তিনি রূপালীর চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন, কেননা কবির এখন তার আসল রূপে ফিরে এসেছে। শুধু কবির নয়, ওনার বাকি 3 ছেলেও খেপেছে। আফতাবের পতন ঘটাতে চায় সবাই, এমনকি তার নিজের স্বামীও। শামসুদ্দিন রূপালীর শাশুড়ির ভাই, বেশ নাম ডাক্তার, টাকা পয়সা জমি জমার অভাব নেই, সাথে আছে ক্ষমতা। আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি, তাই তার লোক নিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে সফল হননি। তারপর চোখ পড়ে রূপালীর উপর। রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে, গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না। একথা রূপালীর শাশুড়ি জানতে পারে, তাই ভোর হবার আগেই রূপালীকে নিয়ে চলে আসে। সে জানে এতে সেও বিপদে পড়বে, তবুও পুত্রবধূকে তিনি বাঁচাবেন। পরী রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই চমকে গেল। রূপালীর গালে 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট। ফর্সা গাল রক্ত লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রূপালীর দুবাহু চেপে ধরে পরী বলল, আপা, তোর এই অবস্থা কে করেছে? রূপালী জবাব দিল না পরীর প্রশ্নের। অন্য কথা বলল সে। পরী চল ঘরে, তারপর সব বলছি। মা, আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে। এরা এখন পিচাসে পরিণত হয়েছে। রূপালীর মাথায় হাত বুলিয়ে ওর শাশুড়ি চলে গেল। রূপালী মালার দিকে তাকালো। মালা কাঁদছে তা দেখে রূপালী বলল, কাঁদবেন না আম্মা, আপনার কান্না আমার ভালো লাগে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে আমাদের। শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয়, আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে। রূপালী পরীর হাত ধরে নিচতলার একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পালঙ্কের উপর আস্তে করে বসে পরীর দিকে তাকিয়ে বলে, অনেক প্রশ্ন তোর মনে, তাই না পরী? আমার বিয়ের পর থেকেই তোর মনে হাজার প্রশ্ন, আজ সব বলবো, তোকে শুনবি? চুপ করে রূপালীর ক্ষতের দিকে তাকিয়ে আছে পরী। রূপালী বলতে শুরু করে, যদি কোনো পুরুষ নারীর নেশায় আটকে যায়, তাহলে যত সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন, সেই নেশা পুরুষ কাটিয়ে উঠতে পারে না। অভ্যাস বদলানো খুব কঠিন। সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার। আমার মুখ যে ক্ষত দেখছিস, এটা নতুন কিছু না, খুব পুরনো। যখন মেয়েদের নেশায় বুধ থাকতো প্রতিবাদ করতাম, তারপর আমার এই হাল করতো সে। ইচ্ছে করলে আম্মাকে সব কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনও কষ্ট পাচ্ছেন। আমার কষ্টের কথা শুনলে তিনি আরও কষ্ট পাবে, কিন্তু তা হলো না পরী। আল্লাহ মনে হয় আম্মাকে কষ্ট পেতেই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথম প্রথম কবির ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করতো, কিন্তু ওর ছোট ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল। আমার দিকে সবসময় নোংরাভাবে তাকাতো, বিশ্রী কথাবার্তা বলতো, গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। এসব কবির দেখেও না দেখার ভান করতো। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম। কবির ওর ভাইকে কিছু বলছে না দেখে। তাই আমার শাশুড়িকে সব বলি, তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন। আমার শাশুড়ি সত্যিই খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। কালকে তোরা আসার পর কবির আর ওর ভাইয়েরা মিলে জঘন্য পরিকল্পনা করে ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নওশাদের বিয়ে দেবে। কিন্তু তোরা নাকি নিজেদের বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস, তার উপর ওদের চোখ পড়লো আমার উপর। ওরা ভেবেছে আব্বার দুর্বলতা আমি, মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন। কিন্তু ওদের ধারণা যে ভুল পড়ি। আব্বা নিজের সম্মানের জন্য যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে আমাকেও মরে যেতে দেখতে পারবেন। আমার শাশুড়ি আমার ভালো চান বলেই আজকে দিয়ে গেলেন আমাকে। না জানি তার কি অবস্থা করবে আমার শ্বশুর। ভাবিরা আমাকে হিংসে করতো, তার কারণ তাদের স্বামীরা সবসময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখও যে নোংরা তা আমি ঠিকই টের পেয়েছি, কিন্তু ভাবিরা আমার খারাপ চায়নি কখনো।
সবশেষে এটা বলতে পারি, কবিরদের পরিবারের ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক। আর কিছু বলতে ইচ্ছা করছে না পরি, তবে আরও অনেক কথা তোর অজানা, পরে বলবো সব। নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী। পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে, কিন্তু পরীর তোর রাগার কথা। পরী ধীর পায়ে এসে রূপালীর পাশে বসে খুব শান্ত গলায় বলে, তুমি যদি বিধবা হও, তোমার সন্তান যদি পিতৃহারা হয়, তাহলে তুমি কষ্ট পাবে না তো? সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালীর। মাথা ঘুরে উঠল। এসব বলছে কি ওরা? ওর বোন মৃত্যু খেলা খেলবে নাকি? পরি, তুই এসব বলছিস কি? 3 বছর আগে যা হয়েছিল আবার তা হবে। পরি, আমার কথা শোন, পিছনে যা হয়েছে তা ভুলে যা। পরি, কিছুই ভুলে না আপা। ওরা তোমার গায়ে হাত তুললো, তুমি তা না বলে অন্যায় করেছো। শাস্তি তোমাকেও পেতে হবে। শাস্তি হিসাবে বিধবা হতে হবে তোমাকে। নিজেকে তৈরি করো। পরি, এমন করিস না বোন আমার। আমি ভালো নেই তো কি হয়েছে? তোকে ভালো রাখবো আমি। ওদের সাথে তুই পারবি না পরি, ওরা ভয়ানক। আমার কথা শোন পরি, তাতে আমার কিছু যায় আসে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলেছে, মনে আছে? তোমার গায়ে হাত দেওয়ার কারণে সুশীলকে আমি... বাকি কথা বলতে দিল না রূপালী। হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁট জোড়া। অসম্ভব কাঁপতে লাগলো রূপালী। পরীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পরী নাছোড়বান্দা, সে হাল ছাড়বে না। সে বলল, আমি নওশাদকে বিয়ে করবো আপা। না পরী, এটা কিছুতেই সম্ভব না। কেন? তুমিই তো বলেছিলে নওশাদ ভালো ছেলে। তাহলে? আমি এখনো বলছি নওশাদ ভালো ছেলে, কিন্তু ওর পরিবারের কেউ ভালো না পরী। নওশাদকে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো, তারপর আমি আমার প্রতিশোধ নিব। ছাড়বো না কাউকে আমি। আব্বা তোকে বিয়ে করতে দেবে না। আমি বিয়ে করবই। পরি দরজা খুলে বেরিয়ে গেল। অন্দরের উঠানে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো। আফতাব কথা বলছিল আখির আর শায়েরের সাথে। পরীর গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন। আফতাবকে দেখা মাত্রই পরি বলে উঠল, আমি নওশাদকে বিয়ে করব আব্বা, আপনি সব ব্যবস্থা করেন। এই ছিল পরিজানের 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।